এই কথাটুকু মেনে নেওয়া ছিল, যাবার রাস্তা দুদিকেই থাক খোলা, যাওয়ার যেদিকে সুবিধা তোমার, যেদিকের হাওয়া ডাকছে তোমাকে দিচ্ছে দোলা, সেই দিক সীমা প্রস্থান পথ করে নেবে শেষে। এই ছিল স্থির প্রথম থেকে। তারপর খুব বেড়ে গেছে ভিড়। এখন যাওয়ার ট্রেন এসে গেছে স্টেশনে, যেতে হবে উঠে সবাই জানে, উঠবো যে তাতে কোন কামরাতে। দেখছি যাবার ট্রেনের সবই তো থর থর অস্থির, জানলা কপাট চারদিকে তার খোলা আছে হাট করে, অস্থির চারদিকে চারটি চতুর্দোলা। আজও যেন ওঠে হাসির আড়ালে রোদ, আজও যেন আসে চোখের কিনারে জল, বানচাল করে সময়ের প্রতিশোধ, তুমি তো বেঁধেছ ভালো থাকবার দল। সৌমিত্র চট্টোপাধ্যায় বাঙালির জীবনের কোন জায়গাটাতেই না জড়িয়েছিলেন। দৈনন্দিন জীবনে সৌমিত্রদাকে আমরা প্রতিদিন পেতাম, যে কোনো বাঙালি পেত। সিনেমায়, হ্যাঁ, থিয়েটারে, হ্যাঁ, কবিতায়, হ্যাঁ, সংবাদপত্রের শিরোনামে, হ্যাঁ, লেখালেখিতে, হ্যাঁ, আঁকা জোকায়, হ্যাঁ। আমার কাছে আমার বাবা বললেই আমার মনে হয় যে আমার সব থেকে ভালো বন্ধুর কথা মনে হয়। আমার বাবা সবসময় বন্ধুর মতো। আমার বাবা খুব ট্রেডিশনাল একজন বাবা ছিলেন না, খুব টিপিক্যাল কনজারভেটিভ বাবা ছিলেন না। আমার বাবা খুব ছোটবেলা থেকেই আমাদের সঙ্গে খুব ওপেনলি খোলাখুলিভাবে কথা বলতেন, সমস্ত বিষয় আলোচনা করতেন, সমস্ত সারা পৃথিবীর শিল্প সাহিত্য সব কিছুর সঙ্গে আমার বাবা আমাদের পরিচয় করিয়েছেন। আমার বাবার কাছে নির্দ্বিধায় সব কথা বলা যেত। খুব ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা খুব ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করতেন। বাবা সবসময় বলতেন আমাদের যে এমন কিছু কাজ করবে না যেটা তোমাদের লুকোতে হয়। যেমন ঝড়ের শেষে তারা, দেওয়াল ভাঙলে আকাশ সীমানা হারা, দিন শেষ হলে রাত্রির প্রত্যাশা, অন্ধকারে জোয়ারে আসবে হারমাত ভালোবাসা। বাপি একাধারে অভিনেতা, কবি, নাট্যকার, নাট্য নির্দেশক এবং চিত্রশিল্পী ছিলেন। অর্থাৎ আমরা যেমন আমাদের বাবাকে হারিয়েছি, আর সাধারণ মানুষ যারা ওনার সিনেমা দেখতেন, থিয়েটার দেখতেন, কবিতা পড়তেন, তারাও তো একজন ক্রিয়েটিভ আর্টিস্টকে হারিয়েছে। কাজেই কারো দুঃখই খুব কম নয়, হ্যাঁ, বিশেষত ওনার মতো এত একজন ভালো মানুষ। বাবা আমাদের খুবই ভালোবাসতেন, আমাদের ভালো সিনেমা, ভালো বই, ভালো গান এসব সম্পর্কে উৎসাহিত করে তুলতেন। এবং একটু বড় হওয়ার পর ক্লাস 7-8 থেকে সিরিয়াস বই পড়া, সুভাষ মুখোপাধ্যায়, সেন্ট জন পেটস, পাবলো নেরুদা, এইসব কবিতার বই পড়া, এইসব বাবার লাইব্রেরি থেকেই আমি আরম্ভ করি। বাবার একটা ছোট লাইব্রেরি মতো ছিল, বাড়ির লাইব্রেরি, সেখান থেকে বই নিয়ে পড়া আমি আরম্ভ করি। এবং আরেকটু উঁচু ক্লাসে 9-10 থেকে যখন আমি কবিতা লিখতে আরম্ভ করি, তখন আমার কবিতা প্রথম পাঠক ছিলেন কিন্তু বাবা আর মা। তুমি তো এক বিশাল মরুভূমি, কান্না ছাড়া কাতরতার মতো, তবুও কেন মনের এই নদী তোমারই দিকে ছোটে যে অবিরত। বাবা খুব হ্যান্ডস অন ফাদার ছিলেন, মানে যেটা আজকালকার ভাষায় হ্যান্ডস অন বলেন। মানে নিজেকে দূরে কোনোদিন সরিয়ে রাখেননি। আমাদের খাওয়ানো, এই করানো, গল্প বলে ঘুম পাড়ানো, স্কুলে পৌঁছতে যাওয়া, নাচে স্কুলে পৌঁছতে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা। আর আমি একটু আহ্লাদে ছিলাম, একটু আবদারে ছিলাম বাপির কাছে। বাপি স্কুলে না পৌঁছলে
আমি স্কুলে যাব না, বাপি স্কুল থেকে না নিতে এলে আমি স্কুল থেকে বেরোবো না। তো বাপি আমার এই আবদারগুলো ভীষণ প্রশ্রয় দিত। এখন না এইগুলোই আমার বলতে পারেন এইগুলোই আমার স্ট্রেংথ, এইগুলো আঁকড়ে, এই স্মৃতিগুলো আঁকড়েই বেঁচে থাকা, যে আমি মনে করতাম বাপি আমার সম্পত্তি। ওই ভাবিনি তো সময় যে আর নেই একদিন, ট্রেন ছাড়ো ছাড়ো, কে ওঠে কে নামে পরোয়া করে না কারো, সঙ্গে বাক্স প্যাটরা বালিশ, এক জীবনের জমানো নালিশ, ভাঙা হাড়ি থালা, বালতি কি ছেঁড়া ছাতা, কি নেবো কিংবা কি কি ফেলে যাব আজও জানি না তা। মানে সৌমিত্রদা আমার জীবনের দাদা বলে নয়, একটা অন্য মাপের জায়গা। আর ঈশ্বরের সঙ্গে তুলনা করবো না, কিন্তু তবু মনে হয় ঈশ্বরের কাছাকাছি সৌমিত্রদা আমার কাছে। সৌমিত্র চট্টোপাধ্যায় নির্বিকল্প একজনই ছিলেন, আবার কবে আসবেন তা আমরা কেউ জানি না, কিন্তু এইটুকু জানি যে যিনি ছিলেন তিনি ছিলেন সত্যিকারের অর্থে রেনেসা মানুষ। কারণ তিনি ছিলেন একই অঙ্গে অনেক রূপ, বহুমুখী। সমস্ত যুক্তি, তর্ক এবং গল্পের মধ্যে দিয়ে তার অবাধ গতি ছিল নানা দিকে। ধক ধক করে ট্রেন ইঞ্জিন, ধক ধক করে বুকের তলায়, ভাঙাচোরা সম্পর্ক দিয়েছে যত বছরের দিন। কি কি ফেলে যাব আজও জানি না তো, জানি না যে কোন কামরায় গিয়ে উঠবো তা তো, শুধু বুঝি এক অবুঝ বিষাদ বলে খোলা থাক যত দিকে পথ, যেও না কো ভেঙে ভোরের শপথ। যতই টানুক আকুল ভ্রমণ, যাব না যেতে নাই দিব, বলে যাব শুধু এই প্রতিবাদ, দিন শেষে শুধু সম্বল আছে অমোঘ বিষাদ। আমাদের কাছে শোক খুব ক্ষণস্থায়ী, আনন্দ যেমন ক্ষণস্থায়ী। আমরা তো পারি না কোনো কিছুকে অনেক ধরে, শোক যদি বেশি দিন ধরে শোক করে যাই, তাহলে শোকটাই বোধহয় আমাদের কাছে পেয়ে আসবে। তবু আমি বলি, মনে করি সৌমিত্রদার কবিতার মধ্যে, সৌমিত্রদার নানা জায়গায় ইউটিউবে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে, তার মধ্যে আমরা তাকে যদি একবার স্পর্শ করতে পারি প্রতিদিন। বেলা যেমন নিভু নিভু, তেমনই প্রত্যাশা, শুধু কেবল নিভতে চায় না ভোরের ভালোবাসা। নানা সময় থিয়েটারে কাজ করেছি, বিল্লমঙ্গলে পাঠ করেছি, নানা সময় এত জায়গায় দেখেছি। হ্যাঁ, এবং আমি টেলিফিল্মে কাজ করেছি, চলচ্চিত্রেও কিছু কিছু জায়গায় কাজ করেছি। তা আমার কাছে যে প্রশ্নটা বারবার করে ফিরে আসে, এই যে মানুষ এত জায়গায় তার বিস্তৃতি ছড়িয়েছিল, তাকে কি সত্যি
আমি এখন বিশ্বাসই করতে পারি না যে এতটা সুন্দর কারোর বড় হওয়া হতে পারে। সেই বড় হওয়াটাই আমার সমস্ত লড়াই করার অনুপ্রেরণা। সেইখান থেকে আমি সেই শক্তিটা পাই যে যত বাধা, যত বিপত্তি আসুক, যত বিপর্যয় আসুক জীবনে, কিন্তু লড়ে যেতে হবে। বাপি সবসময় শিখেছি লড়াই করতে হবে, লড়াইটাও খুব আনন্দের। আপনি ভুলে যাচ্ছেন এটা একটা সভ্য দেশ, আমরা সভ্য দেশের মানুষ। এখানে এখনো সভ্য সমাজের আইন কানুন চালু আছে। বন পাহাড়ির সমস্ত অধিবাসীর হয়ে আমি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমার আইডল মানে সেদিক থেকে একদম অবিসংবাদিতভাবে শিশির কুমার ভাবিনি, কিন্তু তাকে যদি তোমরা মনে করো যে তিনি থিয়েটারের লোক, তিনি শিল্পের ক্ষেত্রে আমার দীক্ষাদাতা গুরু, এবং থিয়েটারের থ্রু দিয়েই তো আমি আমার অভিনয়ের জগতে এসেছি। তারপরে সিনেমার কী করে করতে হয় না করতে হয় তাতে আর একজন বড় গুরুর কি সন্ধান পেয়েছি, সত্যজিৎ রায়। আমার সিনেমা দেখে কাউকে মনে মনে অনুসরণ করার কথা যখন ভেবেছি, সেই আইডলটা একদম বেশ অল্প বয়স থেকে, কৈশোর থেকেই, যৌবনের প্রারম্ভ থেকেই ছিলেন বলরাজ সাহানি। যোগেশ চৌধুরী কি তুলসী লাহিড়ী, তুলসী চক্রবর্তী, এরা আমার ভীষণ প্রিয় অভিনেতা ছিলেন। এবং ছবি বিশ্বাস, তার সেই ব্যক্তিত্ব, তার রিগাল প্রেজেন্স, ওই আমার নিজের মনটা খানিকটা ব্লটিং পেপারের মতন, যেখানে যা পারি আমার শুষে নিই আমার ভেতরে। তো খানিকটা তো ছবি বিশ্বাসকে হজম করা। দুই দিন বাদে দ্বিতীয় প্রহরে পৌঁছল নিজ গ্রামে। তারপরে হচ্ছে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে, রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। বাপি ভীষণ মানে একজন স্ট্রিক্ট ডিসিপ্লিনেরিয়ান ছিল, ভীষণ বকুনি দিত, সবাইকে বকুনি দিত। আমি তো ভয় তটস্থ হয়ে থাকতাম, মানে সিরিয়াসলি আমি ভীষণ ভয় থাকতাম যে এই আবার বোধহয় বকুনি খেলাম। এবং বাপি একদম স্পেয়ার করতো না, সবার সামনে লেফট রাইট ঝাড়তো একেবারে। তো আমি তো খুব বাড়িতে এসে মাকে কমপ্লেন করতাম যে মা দেখো বাপি সবার সামনে এরকম বকে। খুব লাকিলি মা বুদ্ধি করে বলেছিল বকুনিটা এখন খেয়ে নাও, তাহলে হয়তো কাজটা শিখতে পারবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নাটকের মধ্যে দিয়েই আমার বেশি যাকে বলে আত্মীয়তা। অবশ্যই সিনেমা বা চলচ্চিত্রের কথা তো আছেই, একসঙ্গে আমরা অভিনয় করেছি, কিন্তু নাটকের ক্ষেত্রে যেটা সবসময় আমার মনে হয়েছে যে সৌমিত্রদার ক্ষেত্রে অত্যাশ্চর্য লেগেছে, সেটা হচ্ছে উনি যে সাধারণ রঙ্গালয়ে যে নাটকগুলিকে নির্মাণ করেছেন। আমরা যদি পরপর ভাবি তাহলে দেখব যে নীলকণ্ঠ, রাজকুমার, নামজীবন, এই ফেরা, ঘটক বিদায়, এই সমস্ত নাটকগুলি সাধারণ রঙ্গালয়ের সাধারণ এবং অসাধারণ মানুষদের জন্য উনি তৈরি করছেন, এবং তৈরি করছেন মানে স্থানীকরণ করছেন। এগুলো সবই
ক্লাসিক্যাল নাট্য, বিদেশি নাটক, তার বাংলা করছেন শুধু না, সেই বাংলাটাকে আমাদের দেশের জল হাওয়ায় তৈরি করছেন এবং নির্মাণ করছেন যে চরিত্রগুলি, তাদের ভাষা, মানে উনি নিজেই সেগুলো তৈরি করছেন এবং পরিচালনার সময়, অভিনয়ের সময় সেটা মাথায় রাখছেন, একেবারে আমাদের জল হাওয়ায় সেটি কি করে বেড়ে উঠতে পারে। শ্রাবণী, fly higher and still higher, উড়ে যাও। আজকে থেকে অতদিন আগে এই সাধারণ রঙ্গলয়ে এইরকম একটা নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেইটা একটা বড় ব্যাপার আমার কাছে। এবং একই সঙ্গে তারপরে যখন তিনি অন্য ধারার থিয়েটারের মধ্যে নিজেকে প্রয়োগ করছেন, তখনও কিন্তু যে সমস্ত নাটক নির্মাণ করছেন সেগুলোও কিন্তু একবারে আমাদের চমকে দিচ্ছে। এবং সেক্ষেত্রেও কিন্তু চরিত্র নির্মাণ, সংলাপ, এই সমস্তর ক্ষেত্রে একটা অন্য মনীষিয়ানা দেখাচ্ছেন। আমার তো প্রথম থেকেই আমি পাবলিক থিয়েটারে বিশ্বাস করতাম, গ্রুপ থিয়েটারে নয়। কারণ আমি যাদের দেখে থিয়েটার করতে চেয়েছি, যাদের দেখে থিয়েটার করতে শিখেছি, না সব পেশাদার থিয়েটারের তুলো। আর পেশাদার ছাড়া কিছু হয় নাকি? তুমি যে কার্যটা সম্পূর্ণভাবে নিজেকে দিতে পারো, সেই পেশাটার মধ্যে থাকতে পারো, বাঁচতে পারো, সেই পেশাই তোমার রক্ষক, তোমার নার্চার করে সেই পেশা। আমি সেদিনই পেশাদার হতে চেয়েছি। আমার মনে হয় পৃথিবীর যে কোনো বড় শিল্পীর সঙ্গে তিনি একসঙ্গে দাঁড়াতে পারেন, যারা অ্যাক্টর আর কি, তাদের সঙ্গে। সুতরাং সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং উনি যেমন যেমন চরিত্র, সেই চরিত্রের সঙ্গে মিশে যেতে পারতেন এবং অত্যন্ত সেন্সিটিভ মানুষ ছিলেন। সুতরাং তার পক্ষে এটা করা মানে খুব সহজ ছিল। এবং তার অভিনয় দক্ষতা আমার মনে হয় যে আনপ্যারালাল। আমার মনে হয় ইন্ডিয়াতে ভারতের যে কোনো শিল্পীর থেকেও আমার কাছে সৌমিত্র চ্যাটার্জির যে সেন্সিটিভ অ্যাক্টিং, এরকম আমি খুব কম দেখেছি। সে যদি বারে কেসে দাঁড়ায় হেসে, চিনতে পারি দেখে তারে, আমারে কে নিবি ভাই, ছবিতে চাই আপনারে। 30শে সেপ্টেম্বর সেদিন দেখা হলো, সেদিন এক অদ্ভুত, সব ঠিকঠাক ছিল, মন মেজাজ ঠিক ছিল, শারীরিক দিক থেকে ঠিক ছিল, কিন্তু যেটা হয়েছিল উনি একটু রেকলেস হয়ে গেছিলেন। পরের দিকে মাস্ক টাস্ক পরতেন না এবং বলতেন দূর অনেক বয়স হলো আর এখন মাস্ক পরে কী লাভ। এবং 30শে সেপ্টেম্বর দেখা হলো, ভাগ্যিস দেখা হলো, কারণ সেটা যদি না হতো তাহলে কিন্তু আর ওর সঙ্গে দেখা হতো না। তারপরেই অসুস্থ হয়ে গেলেন, তারপরে চলে গেলেন। কাজে সেইটা আমার কাছে একটা ভীষণ মানে বড় পাওনা, যে সেই সময়টা এরকম আমার একটা মানে এই সুযোগটা আমরা পেয়েছিলাম যে ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলার, বাবাকে নিয়ে। আমার ব্যক্তিগত জীবনে আমি তাকে নানাভাবে পেয়েছি। আমার বাড়িতে তিনি অনেকবার এসেছেন এবং অতিমারির সময় লকডাউন শেষ হওয়ার পর আমার বাড়িতে তিনি এসে নানান ছোট ছোট করে মানে আমরা মেলামেশা করেছি। তার মেয়ে জন্মদিন, আমাদের নিজস্ব যে একটা ঘরানা, সেই ঘরানাকে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। সৌমিত্রদাকে নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল, এই অতিবারের যে বিষণ্ণতা, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যে তা হয়নি। কিন্তু মনে হয় যেন সৌমিত্রদা কোথাও আমাদের কাছে আছেন। সব ছুঁয়ে বসে আছে কেউ, চলে গেছে শ্মশানের মিতা, আগুনের ভালোবাসা চেয়ে পড়ে আছে চন্দনের চিতা। আমি তো একটা অন্য সময়ের অভিনেতা, উনি আরও আমার অগ্রজ, অনেকটা আগের সময়ের, কিন্তু ওনার মধ্যে এমন একটা আধুনিক মানুষ বসবাস করতেন এবং আধুনিক অভিনয়ের চিন্তাভাবনা বসবাস করতো। আমি অনেক জায়গায় এই কথা বলেছি যে একটা সময় ছিল থিয়েটারের অভিনয় এবং চলচ্চিত্রের অভিনয়ের মধ্যে এমন আকাশ পাতাল তফাৎ হয়ে যেত, যে কারণে অনেকে এখনও সে নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু সৌমিত্রদা এই একটা অদ্ভুত কাণ্ড করেছিলেন যে মানে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে মোশন পিকচার অ্যাপ্লিকেশন অন স্টেজ, অর্থাৎ চলচ্চিত্রের যে শক্তি, যে স্বাভাবিক থাকার যে শক্তি, তার মানে অভিনয় করছেন না তা না, সবই করছেন, বরং অভিনয়কে আরও ক্ষুরোধার করছেন। এই যে স্বাভাবিক, প্রায় মানে যতটুকু দরকার ঠিক। 5 ফুট 11.5 ইঞ্চি লম্বা,
আর 5 জন গড়পড়তা বাঙালির তুলনায় উচ্চতায় সামান্য একটু বেশি। দেখো ক্যামেরা দেখো। মানুষটিকে অনেক দিন ধরেই নজরে রাখছিলেন সত্যজিৎ। ওকে ফর মি, লাভলি। এক শটেই ওকে। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও এক নক্ষত্রের জন্ম হলো। মানে অপুর সংসারের পর একটা মানে উনি একটা আলোড়ন সৃষ্টি করলেন আর কি অপুর ভূমিকায়। সেটা একটা খুব মানে বাবা ভীষণই মানে ভালো লেগেছিল এই রিয়াকশনটা। দুজনের মধ্যে অদ্ভুত একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছিল, অদ্ভুত একটা মানে কি বলে একটা র্যাপও তৈরি হয়ে গেছিল, যেটা 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 ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। সত্যজিৎ সৌমিত্র একটা ব্যাপার হয়ে গেছিল আর কি, তো সেটা শেষ দিন অবধি বজায় ছিল। প্রথমত ছবিটা সত্যজিৎ রায়ের ছবি, আর দ্বিতীয় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতা। তিনি প্রত্যেকটা শটে জিজ্ঞেস করতেন ঠিক ছিল, ঠিক ছিল। এই যে ভেতরের তাড়না, এটার জন্যই তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় হয়েছিলেন। বাবা একটা গল্প বাঁচলেন এবং সেখানে সৌমিত্র বাবুর একটা চরিত্র এসে গেল, মানে এসে যেত, এবং বাবা ভাবতেন যে এটাই সব থেকে ভালো করবে। এবং কিছু কিছু খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল, কারণ সৌমিত্র বাবু অভিযানও করেছেন, যেটা একটা ওর কাছে একটা খুব বড় রকমের ডিপার্চার বলে আমার মনে হয়। সেটাও বাবা ভেবেছিলেন যে সৌমিত্র করলে ভালো হয়, সৌমিত্রবাবু করলে ভালো হয়, এবং অদ্ভুত ভালো করেও ছিলেন, একটা অদ্ভুত মেকআপ টেকআপ করে ইত্যাদি। মানে সেটাই মিস করি আমি, কারণ সেরকম লোক কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে একটা স্তম্ভ। তো সৌমিত্রর বিষয় একটা বাবাকে লিখতে বলা হয়েছিল, তো বাবা একটা লিখেছিলেন কয়েক লাইন। বাবা লিখেছিলেন যে আমাকে কি লিখতে বলা হচ্ছে, আমার এতগুলো ছবির মধ্যে অর্ধেক ছবিতে আমি ওকে নিয়েছি, কাজেই এখানে আমার তো বলার কিছু নেই, কারণ মানে ওকে আমি কি মানে রেসপেক্ট করি অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা তো বোঝাই যাচ্ছে এতবার যখন আমি ওকে নিয়েছি। উনি খুব পড়তেন জর্জ সিমেনর লেখা গোয়েন্দা উপন্যাস। তার কারণ ছিল দুটো। এক, যে কারণে গোয়েন্দা উপন্যাস পড়তে ভালো লাগে, থ্রিলার, সেই কারণে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে উনি বলতেন যে গোয়েন্দা উপন্যাসের মধ্যে আমি বিভিন্ন লোকের মনের আলো ছায়ার সন্ধান পাই। একটা ক্যারেক্টার সেটা আরম্ভে যা আছে আমি দেখলাম সেটা গিয়ে শেষে আর তা থাকছে না, তার মধ্যে অনেকগুলো বাঁক ফিরছে, সে অনেক আলো আসছে, অনেক ছায়া বেশি আসছে। ফলে আমি যখন গোয়েন্দা উপন্যাস পড়ি তখন আমি আসলে এক একটা লোকের মনের আদলগুলোকে আঁচ করতে পারি। একটা লোক এরকম আছে, ওরকম হতে পারে, এই থেকে ওই হয়ে ওঠা, যা একটা অ্যাক্টরের কাজ বলে উনি ভাবতেন। এই থেকে ওই হয়ে ওঠা, চরিত্র হয়ে ওঠা, সৌমিত্র থেকে অপু হয়ে ওঠা, ফেলুদা হয়ে ওঠা, খিদ্দা হয়ে ওঠা, গঙ্গাচরণ হয়ে ওঠা, অঘোর হয়ে ওঠা। উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন প্রচুর বই, তাই পড়েছেন প্রচুর। নিজেই বলেছেন কৃষ্ণনগরের বাড়িতে ছিল একটা বিরাট আলমারি, দারিদ্র ছিল কিন্তু বই কেনার খামতি ছিল না। পড়েছেন যেমন, লিখেছেন অনেক, সেই সিটি কলেজের দিনগুলো থেকেই। দেখি আরো কত দূরে গেলে ফেরার সময় হবে, দেখি খনিতে ভূগর্ভের অন্ধকার। যখন সৌমিত্রদাকে শান্তিনিকেতন থেকে দেশিকোত্তম দেওয়া হয়, সেই সময় উনি একটি লিখিত লেকচার ওনার পড়েছিলেন, সেটা এত ভালো হয়েছিল, ওনার নিজের লেখা। তখন আমি বুঝতে পেরেছিলাম যে কত ভালো উনি বাংলা লিখতে পারেন। থিয়েটারের মঞ্চ, সেখান থেকে সম্পাদকীয় দফতর, নাটক সংলাপ লেখার জন্য কলম ধরা, বা কফি হাউসের আড্ডায় রাজনীতির চর্চা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মন কিন্তু বারবার ছুটে গেছে কবিতার কাছে, সে অন্যের লেখা হোক বা স্বরচিত। ভালোবাসা মানে কেবলই যাওয়া, যেখানেই থাকি না কেন উঠে পড়া, পেয়ে গেলে নিকটতম যান। অথবা আরেকটি কবিতা, ভোরের ছবিটা আত্মসাৎ করতে পারলেই আমি আসবো, এসে খুব শীতে বলবো চা দাও বিস্কুট দুখানি।
অর্থাৎ বাবার কবিতা কখনোই একঘেয়ে নয়, তাতে বৈচিত্র্য আছে। অনেক সময় উনি পদ্য ছন্দে লিখেছেন, আবার গদ্য কবিতাও লিখেছেন, অনেকটা অরুণ মিত্র ধরনের, আবার একদম অন্য ধরনের একটা কবি, এক ধরনের কাব্য, রিফ্লেক্টিভ, সেরকম কবিতাও লিখেছেন। এবং বাবার কবিতায় অনেক রং রয়েছে। সিটি কলেজ থেকে বাংলা ভাষায় স্নাতক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কলেজ স্ট্রিট যাতায়াত চলছে, কফি হাউসের আড্ডা, কৃত্তিবাস গোষ্ঠী তখন একজোট হয়েছে। জীবনানন্দের কবিতা নতুন করে উদ্ধার হচ্ছে। কলেজের বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সূত্রেই আলাপ শক্তি, তারাপদ, দীপক মজুমদারদের সঙ্গে। যখন তখন তিনি শক্তিদার বাড়িতে যেতেন সুযোগ সুবিধে হলেই, এবং পুলুবাবু তোমার কাছে কি কবিতা আছে বলো, তা সৌমিত্রদা পুলুবাবু খেরোর খাতা বার করে তার কবিতাগুলো বলতেন, এবং সৌমিত্রদা বলতে শক্তিদা বলতেন যে না এটা দেখো ঠিক আছে, এটা ঠিক আছে, এটা একটুখানি এরম করে নাও। নিজেও সাহিত্য পত্রিকা প্রকাশের কথা ভাবছেন। নির্মাল্য আচার্যর সঙ্গে সত্যজিৎ রায়, নাম রাখলেন এক্ষণ, মলাট এঁকে দিলেন। বাবার কাছে উনি খুব রেগুলার আসতে শুরু করলেন যে আমি এরকম, আমরা একটা পত্রিকা বার করতে চলেছি, সাহিত্য সাংস্কৃতিক পত্রিকা, এবং সেখানে মানে আপনি যদি কিছু সাজেশন দেন যে কি ধরনের জিনিস যেতে পারে। তো এই ব্যাপারে বাবার সঙ্গে নানা রকম কথাবার্তা হতো, আলাপ আলোচনা হতো, এবং উনি ঘন ঘন আসতে শুরু করলেন। এবং পরে যেটা হলো যে উনি রিকোয়েস্ট করলেন বাবাকে যে তাহলে নামটাও একটু দিন, নামটাও নামকরণ করে দিন পত্রিকার, এবং কাভারটা তো আপনাকে করতেই হবে। তো তারপর যেটা হয় যে এক্ষণ বেরোতে শুরু করলো, বাবা কাভার করছেন, প্রচুর বাবা স্ক্রিপ্ট বেরোচ্ছে এক্ষণে, যাতায়াত ভীষণভাবে বেড়ে গেল। শুধু যে অভিনেতা পরিচালক না, তখন কিন্তু একটা অন্যরকম ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসও জারু, কেমন এটা জানি না। উনি প্রথম দিকে যেমন বলতেন যে আমি যখন চলে যাব আমার কাছে রাখবে, আমাদের সঙ্গে দেবে আবল তাবল এবং মহাভারত। সেটা পাল্টে পরে বলেছেন আমাকে আবল তাবল দেবেন, গীত বিকাশ দেবেন। মানে হতে পারে আমি তো রবীন্দ্রনাথ দেখিনি, সত্যজিৎ রায়ও দেখিনি, কিন্তু একটা মানুষ যত কাজ করতে পারে, এদের যে ছায়া, একটা মানুষ যে পারা যায় ওটা দেখেছি। এতটা সাবলীল, রাস্তায় একা একা হাঁটতে পারে, রিক্সা করেও যেতে পারে, আবার ওই মতো একটা যেন সেই আমার মনে হয় যেন সেই মহাদেবের মতো একটা ক্যারেক্টার। পারো যায় না ভাঙা, হৃদয় তো নয়, হৃদয় ভাঙা সহজ আরো। সৌমিত্রদা যখন ছোট ছিলেন সেই সময় থেকেই হাওড়াতে রবীন মণ্ডলের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। রবীন্দা বড় ওনার থেকে, তো রবীন্দা শিল্পী, সুতরাং সেই সোর্সে সৌমিত্রদার সঙ্গে তার একটা যোগাযোগ হয়েছিল, এবং শিল্পী হিসেবে উনি রবীন্দার কাছে যেতেন দেখতে, বুঝতে। আর সৌমিত্রদা নিজেই বলেছেন যে তার আগে ওখানে হাওড়াতে একজন শিল্পী ছিলেন, মোটামুটি নামকরা শিল্পী, চৈতন্যদেব চট্টোপাধ্যায়। তার বাড়িতে তার কাছে গিয়ে ছবি আঁকা শেখার ব্যাপারে উনি সেখানে যাতায়াত করতেন। কয়েক বছর আগে মৃত্যু ভয় ঘিরে ধরেছিল। ঘুম থেকে উঠেই এক ভয়াবহ বিষাদ। মন নিয়ন্ত্রণের উপায় শিখছিলেন, হাতে নিয়েছিলেন রং তুলি। এ যেন সেই তৃতীয় অঙ্ক অতএবের কাহিনী। সৌমিত্র নিজেই যেখানে নিজের মৃত্যুর সঙ্গে কথা বলছেন, অন্ধকারের মুখোমুখি বসেছেন, এখনো কি তাই? এটা হচ্ছে ওনার মধ্যে একটা ইচ্ছে ছিল ছবি আঁকার প্রথম থেকেই, এবং শেষে যখন দেখলেন যে অনেক বয়স হয়ে যাচ্ছে, তখন শেষের দিকটা মানে লাস্ট 4-5 বছর বা তারও আগের থেকে
উনি ছবি আঁকছেন। কিছু কিছু ছবি সবসময়ই আঁকতেন, কিন্তু শেষের দিকটা উনি বেশ মন দিয়ে ছবি আঁকছিলেন। খুব অসন্তুষ্ট জীব, অস্থির প্রকৃতি, চুপচাপ বসে থাকতে পারি, মনে হয় সব সময়টা নষ্ট হচ্ছে। যখন কিচ্ছু করার থাকে না তখন ওইগুলো করি। তবে এগুলো করতে করতে একটা মাদনান্তর তৈরি হয়। সেটার লোকটাও মনের মধ্যে মাঝে মাঝে আমাকে কাগজের কাছে ডেকে আনে, আমি জানি দেখে ছবি আঁকতে ভালো লাগে। আমি লাল খেরোর খাতা, তাতে জার্নাল লিখতাম, পরের দিন কি কি করণীয় তার লিস্ট করতাম, তোমার বাড়িতে কি কি গেল তাও লিখতাম, আউটপুট লিখতাম। সেই সঙ্গে সঙ্গে ওই কাটাকুটি যেখানে করতাম সেটা থেকে ছবি তৈরি করার একটা টেন্ডেন্সি ওই সময় থেকে বেশি করে একদিন বললেন যে জানো এই যাচ্ছি আসছি ছবি আঁকতে ইচ্ছে করে, কিন্তু খাতাগুলো এত বড় বড় না, খুব মুশকিল হয় এগুলোকে নিয়ে। তার কারণ কী হয়, শুটিংয়ে গেলে 2-3 ঘন্টা এমনি বসে থাকতে হয় মেকআপ রুমে, তারপর কখন কল টাইম আসবে। তখন আমি একটা ছোট খাতা কিনে দিই, খুব ছোট্ট একটা ডায়েরি মতো, যেটা একটা আর্টিস্ট প্যাড, যেটা ক্যারি করা যায়। তো ওইটা উনি তখন ক্যারি করা শুরু করলেন। তো হসপিটালে ওই ছোট ডায়েরিটা নিয়ে গেছিল। সেই ডায়েরির মধ্যে ওই হসপিটালের জানলা থেকে যে শহরটা দেখা যায়, উনি যে রুমটায় ছিলেন তার একটা স্কেচ। তারপরে স্কেচটা হচ্ছে একটা কবরখানা, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, মৃতদেহ ওই সববাহী গাড়ি। তার প্রথম দিনের ওই ছবি, তারপরের দিনের ছবি। থার্ড ছবি একটা রাজহাঁস, কি সুন্দর, তার মুখটা একটা বড় রাজহাঁসের ছবি, এটা থার্ড ডে। আর লাস্ট যে ছবিটা দেখালাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট। যেভাবে কাটাকুটির থেকে ছবি প্রথম জীবনে তৈরি করতাম, তারই একটা অন্য রূপ এখন রয়ে গেছে। এখন হয়তো কাটাকুটি করছি না, সাদা ড্রয়িং খাতা নিয়ে বসেছি, কিন্তু আমি আগে সেখানে কাটাকুটি রং দিয়েই করতে থাকি। রঙের নানা রকম রেখা তৈরি, ক্রিস ক্রস ইয়ে করতে 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 তারপরে একটা ওয়াশ, তখন দেখতে থাকি যে কোথাও কি আর দেখতে পাচ্ছি কতগুলো মুখ, কতগুলো চলন, কতগুলো সুখ দুঃখের ছবি, সেইগুলো তখন আবার মানে রেখা দিয়ে ধরবার চেষ্টা করি। ট্রেনিং যেটাকে বলি আমরা, আর্ট ট্রেনিং, সেটার মধ্যে না গিয়েও নিজের উচ্ছ্বাসে, নিজের আবেগে কাজ করেন। তারা সাধারণত মানুষ আঁকা, মুখ আঁকার থেকে এড়িয়ে যায়। সৌমিত্রদা কিন্তু সেই দিকেই বেশি তার নজর ছিল, এবং সৌমিত্রদা অজস্র মুখ এঁকে গেছেন, অজস্র মুখ। এমনকি সৌমিত্রদার যেদিন হসপিটালাইজড হন, হসপিটালে যাওয়ার আগের মুহূর্তেও উনি একটা মুখ এঁকেছিলেন। সে অপূর্ব একটা কাজ করেছিলেন উনি। আমার ধারণা যেটা মূল ব্যাপার হলো যে এত মানুষজনকে উনি দেখেছেন জীবনে, মিট করেছেন, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার, বিশেষ করে ফিল্ম বা থিয়েটার যেখানেই গিয়েছেন সেখানকার মানুষজন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, এদেরকে উনি ওনার ছবির মধ্যে এনেছেন অনেকবারই। বলে আমি তো ছবি নিজের জন্য এঁকেছি, কারোর জন্য নয়। এটা তো আমার নিজের একলা সময়ের খেলা। যখন আমি অনেক কথা লিখতে পারি না, অনেক কথা বলতে পারি না, সেই সময়টাকে আমি কাটাই আমি আমার ছবির জন্য। যে ছবিটা আমার কাছে একটা নিজস্ব খেলার জগৎ। উনি সবসময় বলতেন আমার নিজের খেলার জগৎ। আশ্বিনে দিন সোনার আলোয় মোড়া, ছুটেছে কোথায় দুরাকাঙ্ক্ষার ঘোড়া,
অসীমের তাল বাজে সে অশ্বক্ষুরে, আমারও এমন যেতে চায় বহু দূরে। আমি খুবই ব্যথিত হয়েছিলাম বাবা যখন চলে গেলেন, কারণ যদিও উনি হুম।